সিআইএর পরিচালক হিসেবে উইলিয়াম বার্নসকে বেছে নিলেন জো বাইডেন। মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপিত। অর্থ ছাড়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, দাবি ইরানের। হোয়াটসঅ্যাপ বর্জন, বিপ অ্যাপে তথ্য আদান প্রদান করবে তুর্কি সরকার। ট্রাম্প সমর্থকদের আরও সহিংসতার হুঁশিয়ারি দিল এফবিআই। ইরানে মার্কিন ও ব্রিটিশ টিকার পরীক্ষাগার নয়, হুঁশিয়ারি বিচার বিভাগের প্রধানের। ভূমিকম্পে কেঁপে উঠল এবার জম্মু কাশ্মীর। চীনের স্বর্ণের খনিতে বিস্ফোরণ, আটকে পড়েছে 22 শ্রমিক। এবং উইঘুর নির্যাতন সংশ্লিষ্ট চীনা পণ্য নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রস্তাবিত পরিচালকের নাম ঘোষণা করেছেন। আগামী 20 জানুয়ারি বাইডেন শপথ গ্রহণ করার পর সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিবিদ উইলিয়াম বার্নার্স সিআইএর পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। 2015 সালের ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আমেরিকার পক্ষে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্নার্স। এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকট সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের 5 প্রেসিডেন্ট এবং 10 জন পররাষ্ট্রমন্ত্রীর অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণকারী ভূমিকা পালন করেছেন উইলিয়াম বার্নার্স। রাশিয়া এবং জর্ডানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার ঝুলিতে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ঘোর বিরোধী ছিলেন উইলিয়াম বার্নার্স। তিনি বহুবার ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বেরিয়ে যাওয়ার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলেমানিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন উইলিয়াম বার্নার্স। মার্কিন সিনেট সিআইএর প্রধান হিসেবে বার্নার্সকে নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন করলে তিনি জিনা হ্যাম্পেলের স্থলাভিষিক্ত হবেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন। ট্রাম্পের ক্ষমতার মাত্র 9 দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে অভ্যুত্থানে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। যদি ইমপিচমেন্টের এই প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটাল ভবনের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ইমপিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদের ইমপিচমেন্টের বিল পাশ হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে 2/3 ভোট দরকার হবে, কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে 2/3 ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও রিপাবলিকানদের অনেকেই ক্যাপিটাল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন জবরদস্তিমূলক নীতির কাছে নতি স্বীকার করার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ার 2টি ব্যাংকের পক্ষ থেকে ইরানের শত শত কোটি ডলার অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরাকচি তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চো জং কুনের সঙ্গে এক বৈঠকে আরও বলেন, দক্ষিণ কোরিয়ার 2টি ব্যাংক 2.5 বছরেরও বেশি সময় ধরে ইরানের 850 কোটি ডলার অর্থ আটকে রেখেছে। এই অজুহাত তুলে যে এসব অর্থ ইরানকে ফেরত দিলে ব্যাংক দুটিকে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া লাগতে পারে। আরাকচি বলেন, আমেরিকার জবরদস্তিমূলক নীতির কাছে নতি স্বীকার করা ছাড়া বিষয়টিকে অন্য কোনো নাম দেওয়া যায় না। বিষয়টি ইরানের কাছে অগ্রহণযোগ্য। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক অর্থ ছেড়ে দেওয়া ছাড়া তেহরান এবং সিউলের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের বেশ কয়েক দফা বৈঠক ব্যর্থ হয়েছে। আরাকচি বলেন, এজন্য যতটা না মার্কিন নিষেধাজ্ঞা দায়ী তার চেয়ে বেশি দায়ী দক্ষিণ কোরিয়া সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব। দক্ষিণ কোরিয়া সম্প্রতি ইরানে আটক সেদেশের তেল ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার যে আবেদন জানিয়েছে তার জবাবে আরাকচি বলেন, পারস্য উপসাগরের পানি দূষিত করার অভিযোগে ওই ট্যাঙ্কার আটক করা হয়েছে। বিষয়টি ইরানের বিচার বিভাগের বিবেচনায় রয়েছে। তিনি তেল ট্যাঙ্কারের আটকের ঘটনায় রাজনৈতিক রং না লাগানোর জন্য সিউলের প্রতি আহ্বান জানান।
হোয়াটসঅ্যাপের নতুন নিয়মের ফলে গোপনীয় তথ্যের নিরাপত্তাহীনতার আশঙ্কায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জন করেছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এবং দেশটির সামরিক বাহিনী। এখান থেকে বার্তা আদান প্রদানের জন্য তারা স্থানীয় একটি তুর্কি মেসেজিং অ্যাপ ব্যবহার করবে। কর্মকর্তারা জানিয়েছেন, গণমাধ্যম কার্যালয় আজ থেকে তুর্কি যোগাযোগ প্রতিষ্ঠান তুর্কসেলের বিপ অ্যাপের মাধ্যমে সাংবাদিকদের খবরাখবর জানাবে। এদিকে ফেসবুক এবং বার্তা সেবা হোয়াটসঅ্যাপের নতুন ব্যবহার বিধির ব্যাপারে তদন্ত নেমেছে তুরস্কের অ্যান্টি স্ট্যান্ড বোর্ড। 8 ফেব্রুয়ারি থেকে চালু হতে যাওয়া নতুন এই বিধিতে গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। তুর্কসেলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় বিপ অ্যাপটির ব্যবহারকারী বেড়েছে 1.2 বিলিয়ন। বিশ্বব্যাপী অ্যাপটির বর্তমান ব্যবহারকারী 53 মিলিয়নের বেশি। হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীকে নতুন নিয়মে সম্মতি জানাতে অথবা অ্যাকাউন্ট বাতিল করতে বলেছে। এটি জানিয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সহ তাদের অন্যান্য অ্যাপগুলোর মধ্যে যোগাযোগের নম্বর, প্রোফাইল তথ্য ইত্যাদির আদান প্রদান আরও বাড়বে। তবে বার্তাগুলো এনক্রিপ্টেড থাকবে বলে জানিয়েছে তারা। সেক্ষেত্রে ক্লাউড স্টোরেজ বা অনলাইনে বার্তাগুলোর ব্যাকআপ থাকবে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে দিয়ে বলেছে, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে আরও সশস্ত্র বিক্ষোভ ঘটাতে পারেন ট্রাম্প সমর্থকরা। সংস্থাটি জানিয়েছে, 20 জানুয়ারির আগে 50টি অঙ্গরাজ্যের ক্যাপিটাল সহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে। শপথ অনুষ্ঠানে ঘিরে নিরাপত্তা কঠোর করার মধ্যেই হুঁশিয়ারির কথা জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। গত 6 জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটাল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তা সহ প্রাণ হারায় 5 জন। ট্রাম্পের উস্কানিতে হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্রেটরা। আগামী 20 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চার্ড ওলফ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানটি নিরাপত্তা এবং 6 জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে 15,000 ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে। এসব জোরালো নিরাপত্তা পদক্ষেপের মধ্যেই সহিংসতার বিষয়ে সতর্ক করল এফবিআই। ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ আমেরিকা এবং ব্রিটেনের করোনা ভ্যাকসিনের পরীক্ষাগার নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লোজমা খামেনি ইঙ্গো মার্কিন টিকা আমদানি নিষিদ্ধ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে রাইসি আরও বলেছেন, দেশের জনগণের জীবন রক্ষার স্বার্থে সর্বোচ্চ নেতা এ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের বিচার বিভাগের প্রধান সোমবার তেহরানের সিনিয়র বিচারপতিদের এক বৈঠকে বলেন, যারা মানুষের জীবন রক্ষায় চেয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করাকে বেশি প্রাধান্য দেয়, তাদের টিকা থেকে ইরানি জনগণকে সুরক্ষিত রাখতে হবে। ইরানের করোনা ভ্যাকসিন উৎপাদনের ভূয়সী প্রশংসা করে ইব্রাহিম রাইসি বলেছেন, জাতীয় আত্মবিশ্বাস থেকে ইরানি তরুণ বিজ্ঞানীরা এ টিকা আবিষ্কার করেছে এবং এই আত্মবিশ্বাস নয়া ইসলামী সভ্যতার সোপান হিসেবে কাজ করবে। ইরানের কোনো মহল পশ্চিমা টিকা আমদানির পক্ষে যে জিগির তুলেছে তার তীব্র সমালোচনা করে বিচার বিভাগের প্রধান বলেন, কেউ কেউ আত্ম অপমান ভাইরাস এই আক্রান্ত, যা করোনা ভাইরাসের চেয়ে বেশি বিপজ্জনক না হলেও কোনো অংশ কম নয়। জম্মু কাশ্মীরে ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.1। এখন পর্যন্ত ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরার উত্তর পূর্ব দিকে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:32 দিকে ভূমিকম্প আঘাত এনেছে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে। জানা গিয়েছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর পূর্ব দিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। গত ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু কাশ্মীর। ডোডার জেলা প্রশাসক এবং এক বিবৃতিতে ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মাটির নিচে আটকা পড়েছে অন্তত 2 শ্রমিক। শিচেং টাউনশিপ এলাকায় ওই দুর্ঘটনার পর আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রোববার এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রাদেশিক
কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, উদ্ধারকারীরা এখনও আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারেনি। বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী হচ্ছে চীনের বিভিন্ন খনি। এতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম পরিচালনা করা এসব দুর্ঘটনা ঘটে। ফলে প্রতি বছরই বহু শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর মাটির নিচের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা যাচ্ছে না। ঝাওজিন মাইনিং নামের স্বর্ণের খনিটির মালিক প্রতিষ্ঠান শানডং উইকালং ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি 2019 সালের বার্ষিক প্রতিবেদনে খনিটিকে চীনের চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি বলে উল্লেখ করা হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জোরপূর্বক কাজ করানোর মাধ্যমে যেসব পণ্য তৈরি হচ্ছে সেগুলো আমদানি নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাজ্য। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সোমবার দ্য সান এবং দ্য গার্ডিয়ানের মতো ব্রিটিশ গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বছর দুয়েক ধরেই চীন যুক্তরাজ্য সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে যুক্তরাজ্য চীনের বিরুদ্ধে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য গোপনের অভিযোগ এবং হংকংয়ের গণতন্ত্রকামীদের নিপীড়নের বিষয়ে সরব হয় ক্ষুব্ধ বেইজিং। জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের সঙ্গে চীন সরকারের আচরণেরও কড়া সমালোচনা করেছে যুক্তরাজ্য। সেখানে তুলা উৎপাদনে উইঘুরদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর প্রমাণ রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। বিশ্বের প্রায় 1/4 তুলা উৎপাদন হয় জিনজিয়াংয়ে। সেগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সচেতন নয় বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। অবশ্য চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দ্য গার্ডিয়ান বলছে, শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহ ব্যবস্থা পরীক্ষায় যথেষ্ট প্রচেষ্টা দেখাতে ব্যর্থ হলে জরিমানার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে দ্য সান জানিয়েছে, ডমিনিক রাবের এই প্রস্তাবের চীনের কথিত উইঘুরদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি থাকছে না।